জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নম্বর 5। লেকচারের শিরোনাম ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব ইতালির ঐক্য সম্পর্কে। আগেই বলে দিচ্ছি, ইতালি রোমের একটি দেশ। ইতালির রাজধানী রোম। প্রাচীন সভ্যতার লীলাভূমি ইতালি। ফেব্রুয়ারি বিপ্লবের পরই নবরূপে ইউরোপে জাগরণ ঘটে। ইতালি ও জার্মানির মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগরণ ঘটে। এই জাতীয়তাবাদী চেতনায় ইতালি 1870 সালে স্বাধীনতা লাভ করে এবং জার্মানি 1871 সালে স্বাধীনতা লাভ করে। ফ্রান্স ও অস্ট্রিয়া ইতালিকে বহু খণ্ডে বিভক্ত করে শাসন করে। ইতালি ও জার্মানির মধ্যে প্রথমে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়, পরে ইতালির ঐক্য অর্থাৎ ইতালি স্বাধীনতা অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা জেনে নিব বিভিন্ন খণ্ডে বিভক্ত ইতালি বিভিন্ন অংশ ও শাসক। লোম্বার্ডি ও ভেনিসিয়া অস্ট্রিয়ার অধীনে ছিল, আর রোম পোপের অধীনে ছিল। সার্ডিনিয়া ও পিডমন্ট এই দুটি রাজ্য ভিক্টর ইমানুয়েল এর অধীন, অর্থাৎ সেভয় রাজবংশের রাজা ভিক্টর ইমানুয়েল এর অধীন ছিল। মধ্য ইতালির টাস্কেনি মেডোনা অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের অধীন ছিল। দক্ষিণ ইতালির লুক্কা নেপলস সিসিলি ফ্রান্সের বোরবু রাজবংশের শাসনের অধীনে ছিল। পিডমন্ট ও সার্ডিনিয়ার রাজা স্থানীয় শাসক, বাকি সবাই অস্ট্রিয়ার শাসকদের অধীনে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইতালির ঐক্য আন্দোলন এবং এক পর্যায়ে স্বাধীনতা লাভের কথা। আগে বলা হয়েছে 1870 খ্রিস্টাব্দে ইতালির ঐক্য আন্দোলন হয় এবং স্বাধীনতা লাভ করে। ইতালির ঐক্য আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে নেতা যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মেজিরি, গেরিবল্ডি, কাউন্ট কেবুর, ভিক্টর দ্বিতীয় ইমানুয়েল। ভিক্টর দ্বিতীয় ইমানুয়েল এই ঐক্য আন্দোলনে তথা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয় দুটি রাজ্য। এই দুটি রাজ্যের নাম কি? এই দুটি রাজ্য হলো পিডমন্ট ও সার্ডিনিয়া। সুপ্রিয়
শিক্ষার্থীবৃন্দ, একমাত্র পিডমন্ট ও সার্ডিনিয়ার রাজা সেভয় রাজবংশের রাজা ছিলেন স্থানীয় শাসক, আর সবাই বহিরাগত শাসক, এবং সার্বিকভাবে অস্ট্রিয়ার মেটার্নিকের প্রভাবাধীন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে। আমরা যদি ইতালির ঐক্য আন্দোলনটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ইতালির ঐক্য আন্দোলনকে 3টি পর্বে ভাগ করা যায়। ইতালির ঐক্য আন্দোলনের 3টি পর্ব। প্রথম পর্ব 1815 থেকে 30 বছর সময়কাল। দ্বিতীয় পর্ব 1830 থেকে 1848। তৃতীয় পর্ব 1848 থেকে 1870। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব এগুলো খানিকটা বিশ্লেষণের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐক্য আন্দোলনের পর্ব যেহেতু 3টি পূর্বে বলা হয়েছে, এখন আমরা প্রথম পর্ব সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। ইতালির ঐক্য আন্দোলন প্রথম পর্ব 1815 থেকে 1830। গুপ্ত সংগঠনের উদ্ভব। নেপোলিয়নের পতনের পর 1815 থেকে ইতালি সহ গোটা ইউরোপে রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল শাসনের সূত্রপাত হয়। ইউরোপীয় সংঘ নামক ঐক্যজোট গঠন করে রক্ষণশীল রাজতন্ত্রী শাসনের শুরু হয়। এর প্রধান উদ্যোক্তা অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড এবং পরে যুক্ত হয় ফ্রান্স। এই রক্ষণশীল শাসনে ইতালির জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস হয়ে যায়। এই কঠিন অবস্থায় ইতালির জনগণের মধ্য থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হয়। এই আন্দোলন চলতেই থাকে। এই আন্দোলনগুলির মধ্যে একটি আন্দোলনের নাম ছিল পুনর্জাগরণ আন্দোলন বা পুনর্জাগরণ সম্মেলন। এটি প্রথম প্রতিরোধ আন্দোলন। ইতালিতে যে প্রথম প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে তাকে পুনর্জাগরণ আন্দোলন বলা হয়। এই আন্দোলনের অর্থ হলো ইতালির গৌরব অতীত ইতিহাস তুলে ধরা। লেখক বুদ্ধিজীবীরা এই আন্দোলনের উদ্যোক্তা ছিলেন। ঐতিহাসিকদের মতে পুনর্জাগরণ সম্মেলনের মধ্যে প্রতিফলিত হয়েছিল ইতালির বুর্জোয়া মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক মতাদর্শ। তবে ইতালির সংখ্যাগরিষ্ঠ কৃষক এবং শ্রমিকের মধ্যে এর প্রভাব তেমন পড়েনি। ইতালির লেখক বুদ্ধিজীবী ইতালির গৌরবময় ইতিহাস রচনার মাধ্যমে পুনর্জাগরণ তথা ইতালির ঐতিহ্য তুলে ধরা হয়। কান্টো, ট্রোয়ার প্রমুখ বুদ্ধিজীবী লেখনের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপর্যুক্ত এরপরে যে পয়েন্ট আছে তার নাম কার্বোনারি সমিতি বা গুপ্ত সমিতি। উপর্যুক্ত জাতীয়তাবাদী লেখা ও রচনার মাধ্যমে প্রভাবিত হয়ে সৃষ্টি হয় স্বৈরাচারী শাসক বিরোধী গুপ্ত সমিতি। এর মধ্যে অন্যতম কার্বোনারি সমিতি। কার্বোনারি অর্থ জ্বলন্ত অঙ্গারবাহী। ধর্মীয় প্রথা অনুযায়ী কার্বন বা কাঠ কয়লা যারা পোড়ায় এদেরই নাম কার্বোনারি। এক ধরনের কঠিন ধর্মীয় চিন্তা থেকে এদের উদ্ভব হয়েছে, কিন্তু উদ্দেশ্য ছিল ইতালির রাজনৈতিক ঐক্য ও মুক্তি। কার্বোনারি কর্মক্ষেত্র ছিল নেপলস, পিডমন্ট ও পোপের রাজ্য রোমে। আর এর সদস্য ছিল মধ্যবিত্ত ছাড়াও বহু অবসরপ্রাপ্ত সৈনিক। গোপনীয়তা ছিল এদের মূলমন্ত্র, আর আদর্শের দিক থেকে আধা ধর্মীয়। কার্বোনারি সমিতির উদ্যোগে 1820 ইতালির খণ্ডরাজ্য নেপলস ও পিডমন্টে বিদ্রোহ দেখা দেয়। নেপলসের রাজা ছিলেন প্রথম ফার্ডিনান্ড, তিনি ছিলেন স্বৈরাচারী রাজা।
কার্বোনারির অনুপ্রেরণা। কার্বোনারি আন্দোলন প্রত্যক্ষ সফলতা অর্জন করতে পারেনি। তার কারণ দুটি। প্রথমটি অস্ট্রিয়ার আক্রমণ, অপরটি প্রান্তিক পর্যায়ে জনগণের সমর্থনের অভাব। তবে এই বিদ্রোহ প্রমাণ করেছিল যে ইতালির জাতীয়তাবাদী আন্দোলন চলবে এবং ইতালির স্বাধীনতা ও ঐক্য আন্দোলন একটি ইউরোপীয় সমস্যা। কার্বোনারির বহু নেতাকর্মী ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং জনমত সৃষ্টি করে। কার্বোনারির ব্যর্থতা থেকে যে শিক্ষাটি নেওয়া হলো তা ছিল ইতালির খণ্ডিত রাজ্যগুলোর স্বৈরাচারী শাসকদের কোনো নিজস্ব চরিত্র ও শক্তি নেই। তাদের অস্তিত্বের পেছনে অস্ট্রিয়া এবং ফ্রান্স, বিশেষ করে ইতালির বড় শত্রু রক্ষণশীল শাসক অস্ট্রিয়ার মেটারনিখ। তিনি কোনো প্রগতিশীল আন্দোলন সহ্য করতে পারেননি। এ সময় ইউরোপীয় সংঘ জোটের মাধ্যমে গোটা ইউরোপের রাজতন্ত্র প্রতিক্রিয়াশীল শাসন বলবৎ রাখা হয়েছিল। এদের আশঙ্কা, কোনো অবস্থায় ইউরোপের কোথাও বিপ্লব কিংবা জাতীয়তাবাদী আন্দোলন জাগ্রত হতে দেয়া যাবে না। ফরাসি বিপ্লব এবং ফরাসি বিপ্লবের সন্তান নেপোলিয়ন বোনাপার্টের উদ্ভবের মতো শঙ্কা এদের চিন্তায় ছিল। এভাবেই নানা পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে ইতালির ঐক্য আন্দোলনে প্রথম পর্বটি অতিবাহিত হয়। প্রথম পর্বের আন্দোলনের চরিত্র ছিল মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর অংশগ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ইতালির দ্বিতীয় পর্ব, অর্থাৎ 1830 থেকে 1848 সালে জোসেফ মেজিরি নেতৃত্বে যে আন্দোলন হয় ওই আন্দোলনের দিকে। দ্বিতীয় পর্বে ইতালির ঐক্য আন্দোলন, সময়কাল 1830 থেকে 1848। জোসেফ মেজিরির নেতৃত্ব। আমাদের দেশ নেই, আমাদের স্বাধীনতা নেই, এরূপ মতবাদ প্রচার করতে থাকে। 1830 থেকে 31 সময়কালে কার্বোনারি বিদ্রোহের প্রায় 15 বছর স্বৈরাচারী শাসন ইতালির বিভিন্ন রাজ্যে বলবৎ থাকে। 1830-এর দিকে নতুন করে ইতালি ঐক্য আন্দোলন দানা বাঁধে। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন জোসেফ মেজিরি। তিনি প্রথমে এককভাবে ইতালির জনগণকে জাতীয়তাবাদী আন্দোলনে ঐক্যবদ্ধ করেন। 1805-এ জেনুয়ায় তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবনে তিনি ইতালির উপর অস্ট্রিয়া ও ফ্রান্সের আধিপত্য প্রত্যক্ষ করেন। তিনি দেখেন তার দেশ নেই, স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি 30 দশকে কার্বোনারি সমিতিতে যোগদান করেন, কিন্তু সুনির্দিষ্ট কর্মসূচি না থাকায় সেখানে তিনি বেশি দিন থাকেননি। ইয়ং ইতালি গঠন, যুবকদের চেতনা জাগ্রত করার প্রচেষ্টা। কার্বোনারি দুর্বলতা অনুধাবন করে মেজিরি ভাবেন যে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম শক্তি যুব সমাজ। তাই যুব সমাজকে ইতালির ঐক্য আন্দোলনে সমাবেশ ঘটানোর জন্য প্রতিষ্ঠা করেন ইয়ং ইতালি নামে একটি সমিতি। 1831-এ মার্সাই শহরে ইয়ং ইতালি প্রতিষ্ঠিত হয়। একই নামে জনমত সৃষ্টি করার জন্য একটি সংবাদপত্র প্রকাশ করা হয়। সংবাদপত্রের প্রচারের ফলে 2 বছরের মধ্যে প্রায় 60,000 যুবক ইয়ং ইতালিতে যোগদান করেন। ইতালির জাতীয় চেতনার প্রতীক মেজিরি ছিলেন একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক। তার সংগঠনের লক্ষ্য ছিল জাতীয় ঐক্য, স্বাধীনতা, প্রজাতন্ত্র গঠন। তিনি ভাবতেন প্রথমে অতি প্রয়োজন ইতালির জাতীয় ঐক্য। 8 খণ্ডে বিভক্ত ইতালিকে একত্রিত হতেই হবে। দ্বিতীয়ত, এই ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হবে। তৃতীয়ত, স্বাধীনতা অর্জনের পর রাষ্ট্রের চরিত্র কাঠামো কি হবে, রাজতন্ত্র, গণতন্ত্র নাকি প্রজাতন্ত্র। মেজিরির উদ্দেশ্য স্বাধীন ইতালি রাষ্ট্র হবে প্রজাতন্ত্র। এরূপ উদ্দেশ্য সফল করতে তিনি ও তার সমিতি ইয়ং ইতালি দুটি বিষয়ের উপর অধিক গুরুত্ব দেন। অস্ট্রিয়ার আধিপত্য খর্ব করা, বিদেশি সাহায্য নয়, ইতালির যুব সমাজই হবে ইতালির ভাগ্য নিয়ন্তা। অতএব যুব সমাজকে অধিক সচেতন হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
1840-এর ওয়েলফপন্থী আন্দোলন ও সংগ্রামী নেতা মেজিনি 1840-এর দশকে ইতালির ঐক্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। নব্য ওয়েলপন্থী মতবাদ এ সময় ইতালিতে পোপতন্ত্র আর সম্রাট বা রাজতন্ত্রের মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সৃষ্টি হয় চরম দ্বন্দ্ব। যারা পোপপন্থী ছিলেন তাদেরকে বলা হতো ওয়েলফপন্থী, সম্রাটের দলবলকে বলা হতো গিবেলাইন। ওয়েলফপন্থীরা ইতালির জাতীয়তাবাদ ও ক্যাথলিক পোপকে এক সূত্রে গেঁথে ইতালির জাতীয় ঐক্য সাধন করতে চেয়েছিল। তারা মেজিনির ন্যায় অস্ট্রিয়াকে ইতালির ঐক্যে বড় বাধা বলে মনে করে অস্ট্রিয়া শাসনাধীন ইতালির লোম্বার্ডি ও ভেনেশিয়া মুক্ত করাই এদের প্রথম উদ্দেশ্য ছিল। এই আন্দোলনে যুক্ত ছিল ইতালির অভিজাত ও মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণী। জাতীয়তাবাদী নেতা মেজিনি সঙ্গত কারণে এই ওয়েলফপন্থীদের সমর্থন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তরুণ ইতালির নেতৃত্বে বিদ্রোহ হয়, ফ্রান্সের দমন পীড়ন শুরু হয়। ইতিমধ্যে ইতালির বিভিন্ন রাজ্য জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধি পায়। মেজিনির নেতৃত্বে ইয়ং ইতালি রোমে বিদ্রোহ করে। রোম ছিল পোপের শাসনাধীন রাজ্য। পোপ ইয়ং ইতালির গণ আন্দোলনের ফলে রোম ত্যাগ করেন। মেজিনির স্বপ্ন আংশিক সফল হয়। তিনি তার পূর্ব চিন্তাধারা অনুযায়ী রোমে এক প্রজাতান্ত্রিক সরকার গঠন করেন। এই ঘটনা সমগ্র ইউরোপের রক্ষণশীল স্বৈরাচারী রাজা সম্রাটদের আতঙ্কগ্রস্ত করে ফেলে। তাদের ধারণা এই জাতীয়তাবাদী চেতনা তাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে। রোমের পোপ ছিল সরাসরি ফ্রান্সের সম্রাটের শাসনাধীন। ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন সরাসরি রোমে সামরিক অভিযান চালান। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন মেজিনির শিষ্য ও তরুণ সেনাধ্যক্ষ গেরিবল্ডি। কিন্তু ফরাসি আক্রমণে খোদে রোম প্রজাতন্ত্রের পতন ঘটে। ফরাসি সেনার আক্রমণে রোমের পতন ঘটলে মেজিনি ইতালি ত্যাগ করতে বাধ্য হন। তিনি ইতালি থেকে ইংল্যান্ডে আশ্রয় নেন। এক শক্তিশালী জাতীয়তাবাদী সংগ্রামের সূত্রপাত ঘটিয়ে মেজিনির প্রত্যক্ষ সংগ্রামের সমাপ্তি ঘটে। মেজিনি ইতালির ঐক্য আন্দোলনে যে ভিত্তি রচনা করেন তা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তিনি ইতালির মুক্তি আন্দোলনের সংগ্রামী নেতা ছিলেন। মেজিনির ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তী সময়ে ঐক্য আন্দোলনে ডাক দেন কাউন্ট কেভো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে বলা হয়েছে ইতালির ঐক্য আন্দোলন 3টি পর্বে বিভক্ত হয়েছে। এই পর্যন্ত 2টি পর্বের কথা তোমাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি ধারণা দিব তোমাদেরকে ইতালির 3য় পর্ব আন্দোলনের কথা। ইতালির 3য় পর্ব আন্দোলনে 3য় পর্ব তথা শেষ পর্ব 1848 থেকে 1870, প্রায় 22 বছর। পিডমন্ট সার্ডিয়ার পৃষ্ঠপোষকতা লাভ করে কাউন্ট কেবুরের নেতৃত্ব। কাউন্ট কেবুর ছিলেন আধুনিক ইতালির রূপকার, আর তার শক্তি ছিল পিডমন্ট সার্ডিনিয়া রাজ্য। প্রথমেই আলোচনা করা যাক পিডমন্টের ভূমিকার কথা। ইতালি একটি গুরুত্বপূর্ণ রাজ্য পিডমন্ট। 1815 ভিয়েনা কংগ্রেসের ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে পিডমন্ট সার্ডিনিয়ার রাজা নির্বাচিত হন ভিক্টর ইমানুয়েল। তিনি একমাত্র রাজা যিনি ইতালির অধিবাসী। তার মৃত্যুর পর পিডমন্টের রাজার উত্তরাধিকারী হন চার্লস আলবার্ট। তিনি ছিলেন পিতার বিপরীত। তার শাসনের পূর্ব থেকে ইতালির জাতীয়তাবাদী আন্দোলনের সৃষ্টি হয়। এই রাজবংশটির নাম ছিল সেভয়। ইতালির 8 রাজ্যের রাজবংশের মধ্যে একমাত্র সেভয় রাজবংশের রাজারা ছিলেন স্থানীয়। নতুন রাজা চার্লস ছিলেন ইতালির মুক্তি আন্দোলনের পৃষ্ঠপোষক। তিনি ইতালির ঐক্য বিদেশিদের হাত থেকে মুক্তি চেয়েছিলেন, কিন্তু তা রাজতন্ত্রের ছত্রছায়ায়। ফলে মেজিনির সঙ্গে তার এ কারণে ঐক্যমত হয়নি। চার্লস রাজপরিবারের সদস্য হওয়ার কারণে অভিজাতরা ছিল তার সমর্থক। অপরদিকে মেজিনির আদর্শ ছিল মুক্ত ইতালি হবে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু পিডমন্টের রাজা এবং অভিজাতদের সঙ্গে আদর্শের মিল ছিল
আরেক জাতীয়তাবাদী নেতা কাউন্ট কেবুরের, কারণ তিনিও ইতালির অভিজাত পরিবারের সদস্য ছিলেন। ফলে পিডমন্টের রাজা আলবার্ট তরুণ নেতা কাউন্ট কেবুকে আমন্ত্রণ জানান সরকারে যোগদান করার জন্য। এই সময় থেকে ইতালির ঐক্য আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়ায় পিডমন্ট সার্ডিনিয়া। সালে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব, ইতালি, মিলান, ভেনিসে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে এক জাতীয়তাবাদী বিপ্লব দেখা দেয়। বিপ্লবে ফ্রান্সের অর্লিয়েন্স রাজবংশের রাজা লুই ফিলিপের পতন ঘটে। বিপ্লবীরা রাজতন্ত্রের পতন ঘটিয়ে ফরাসি প্রজাতন্ত্র চালু করে। এই ফেব্রুয়ারি বিপ্লবের ঢেউ সমগ্র ইউরোপের রাজা ও রাজতন্ত্রকে কাঁপিয়ে তোলে। অস্ট্রিয়াতেও মেটার্নিক বিরোধিতার আন্দোলন শুরু হয়। অস্ট্রিয়ার প্রবাদ প্রতিম শক্তিধর চ্যান্সেলর প্রিন্স মেটার্নিকের পতন ঘটে। ফলে পতন ঘটে ইউরোপীয় সংঘের। ফ্রান্স ও অস্ট্রিয়া ছিল ইতালির বড় শত্রু। এই সুযোগ কাজে লাগায় কেবুর। তার নেতৃত্বে ইতালি জাতীয় আন্দোলনে এবার নতুন আশা ও উদ্যোগের সৃষ্টি হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। ইতালির মিলান, ভেনিসে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল পিডমন্টের রাজা নির্বাচিত। ইতালির ঐক্য আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। পিডমন্টের রাজা চার্লস আলবার্ট নিজ পুত্র দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের পক্ষে সিংহাসন ত্যাগ করেন। ঐতিহাসিকদের মতে বারবার বিদ্রোহ বিপ্লবের ফলে ইতালির মানুষ ক্লান্ত নয়, বরং স্বাধীনতা ঐক্যের জন্য অধীর আগ্রহীশীল হয়ে পড়ে। কাউন্ট কেবুরের নেতৃত্বে ঐক্য আন্দোলনের শেষ পর্যায়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1848-49 সময়কালের বিপ্লবের সময়ই কেবুরের নাম চারদিকে ছড়িয়ে পড়ে। আধুনিক ইতালির উপকারী কাউন্ট কেবুর ইতালির ঐক্য মুক্তির ব্যাপারে তার বাস্তব দৃঢ় কর্মপন্থা ছিল। ইতিমধ্যে পিডমন্ট ও সার্ডিনিয়ার নতুন রাজা নির্বাচিত হন দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। পূর্বেই বলা হয়েছে পিডমন্টের রাজপরিবারটি ছিল ইতালির একমাত্র স্থানীয় রাজপরিবার। ভিক্টর ইমানুয়েল কাউন্ট কেবুরকে 1852 সালে পিডমন্টের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন। এবার কেবুর তার চিন্তার ও কর্মপদ্ধতি কাজে লাগাতে তৎপর হন। মোদ্দা কথা, জাতীয় নেতা মেজিনি ছিলেন আশাবাদী আর কেবুর ছিলেন বাস্তববাদী। অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে তিনি ইতালি ঐক্যের কর্মপন্থা গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিমিয়ার যুদ্ধে যোগদান, ইউরোপীয় রাজনীতিতে কেবুর প্রভাব। বিদেশি সাহায্য কিভাবে আদায় করবেন তা চিন্তা করতেই হাতে এক সুবর্ণ সুযোগ এসে গেল। 1854 তুরস্কের উসমানীয় সুলতানের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় রাশিয়ার। এ যুদ্ধে তুরস্কের পক্ষে যোগদান করে ইংল্যান্ড ও ফ্রান্স। এবার প্রধানমন্ত্রী কাউন্ট কেবুর কূটনৈতিক দক্ষতা দেখে সে উদ্দেশ্য সাধনে কর্মপন্থা স্থির করেন। তিনি ফ্রান্সের সাহায্য পাবার আশায় রাশিয়ার বিপক্ষে ক্রিমিয়ার যুদ্ধে যোগদান করেন। এ সময় ফ্রান্সের শক্তিশালী সম্রাট ছিলেন তৃতীয় নেপোলিয়ন। ফ্রান্স ছিল রাশিয়ার বিপক্ষে এবং তুরস্কের মিত্র। কেবুর জানেন তৃতীয় নেপোলিয়ন ইতালির জাতীয়তা আন্দোলন ঐক্যের ব্যাপারে সহানুভূতিশীল, কারণ তৃতীয় নেপোলিয়নের পূর্বপুরুষ ইতালির কর্সিকা অঞ্চল থেকে ফ্রান্সে এসেছিল। তাছাড়া তৃতীয় নেপোলিয়ন এক সময় ইতালি জাতীয় সংগ্রামের গোষ্ঠী কার্বোনারি সমিতির সদস্য ছিলেন। অন্যদিকে কেবুর পিডমন্টের উন্নতির জন্য ইংল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে ব্রিটিশ রাজনীতির সঙ্গেও সুসম্পর্ক গড়ে তোলেন। এই অবস্থায় কাউন্ট কেবুর পিডমন্ট ও সার্ডিনিয়ার সেনাবাহিনী নিয়ে ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে। তার ধারণা ছিল out of the mood of Crimea, Italy will be made. 1858-তে ক্রিমিয়ার যুদ্ধ শেষ হলো। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে তুরস্কের জয় হলো। ক্রিমিয়ার যুদ্ধে পিডমন্টের বাহিনী বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেন। কূটনীতিক কেবুরের উদ্দেশ্য সফল হয়। যুদ্ধ শেষে প্যারিসে
শান্তি চুক্তির বৈঠক হয়। ইউরোপের রাজা বাদশার পাশে কেবুর ও পিডমন্টের প্রধান হিসেবে প্যারিসে আমন্ত্রিত হন। এই সুবর্ণ সুযোগ পেয়ে কেবুর সেই আন্তর্জাতিক বৈঠকে ইতালির স্বাধীনতার কথা তুলে ধরেন। এভাবে ইতালির সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রান্সের সঙ্গে গোপন চুক্তি, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সাহায্যের আশ্বাস। প্যারিস চুক্তির পরে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ইতালির কেবুরের প্রতি আগ্রহ দেখান। তারা উভয়ে প্লুবিয়ার্স নামক স্থানে এক গোপন চুক্তি সম্পাদন করেন। ইতিহাসে তা প্লুবিয়ার্স চুক্তি নামে পরিচিত। চুক্তিতে স্থির হয় যে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে পিডমন্ট সার্ডিনিয়াকে সামরিক সাহায্য প্রদান করবে। বিনিময়ে ফ্রান্স সেভয় ও নিস অধিকার লাভ করবে। এ চুক্তির ফলে ফ্রান্সের মনে যাই থাকুক, কেবুরের কূটনৈতিক সাফল্য আসে। অর্থাৎ এবার পিডমন্টের প্রধানমন্ত্রী কেবুর অস্ট্রিয়ার বিরুদ্ধে শক্তিশালী ফ্রান্সকে ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের উদ্দেশ্য ছিল উত্তর ইতালির লোম্বার্ডি ও ভিনিসিয়া থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করে সেখানে ফ্রান্সের প্রভাব বিস্তার করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্ট্রিয়া বনাম পিডমন্ট সার্ডিনিয়া যুদ্ধ, অস্ট্রিয়ার পরাজয়। 1858 এর শেষে অস্ট্রিয়ার সঙ্গে পিডমন্টের যুদ্ধ বাধে। প্লুবিয়ার্স চুক্তির পর কেবুরের শক্তি অনেক বেড়ে যায়। যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল অস্ট্রিয়া সরকারের অধীন ইতালির লোম্বার্ডি ও ভিনিসিয়ায় শিক্ষার্থীদের মধ্যে অস্ট্রিয়া সরকার বাধ্যতামূলক সামরিক শিক্ষা প্রবর্তন করে। ফলে অনেক নাগরিক তা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে পিডমন্টে পালিয়ে আসে। এবার অস্ট্রিয়া সরকার এসব পলাতকদের ফেরত চায়। অস্ট্রিয়ার এ দাবি পিডমন্ট সরকার মেনে নেয়নি। ফলে উভয় সরকারের মধ্যে সামরিক সংঘর্ষ হয়ে ওঠে অনিবার্য। প্রথম অস্ট্রিয়া পিডমন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে অস্ট্রিয়া আক্রমণকারী রূপেই চিহ্নিত হলো। পূর্বের চুক্তি অনুযায়ী ফ্রান্স পিডমন্টের সঙ্গে যুক্ত হয়। পিডমন্টের প্রধানমন্ত্রী কেবুরের কূটনৈতিক সাফল্য আসে। যুদ্ধে অস্ট্রিয়ার পরাজয় ঘটে এবং লোম্বার্ডি থেকে বিতাড়িত হয়। এ সময় অস্ট্রিয়ার সম্রাট ছিলেন ফ্রান্সিস জোসেফ। ফ্রান্সের নাটকীয় যুদ্ধবিরতি মিত্রহীন কেবুর। কেবুরের সেনাবাহিনী ভেনিস থেকেও অস্ট্রিয়াকে বিতাড়িত করার চেষ্টা করে, কিন্তু পিডমন্টের সরকারের সঙ্গে কোনো পরামর্শ না করেই ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে ভিল্লা ফ্রাঙ্কা নামক স্থানে এক সন্ধি করেন। ইতিহাসে এই সন্ধি ভিল্লা ফ্রাঙ্কা চুক্তি নামে পরিচিত। পিডমন্টের প্রধানমন্ত্রী কেবুরের একমাত্র শক্তি ছিল ফ্রান্স আচমকা অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে ইতালিকে বিপদে ফেলে দেয়। তৃতীয় নেপোলিয়ন যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেছিলেন, ইতালিকে স্বাধীন মুক্ত করতে আমি ইউরোপের বিরাগভাজন হয়েছিলাম, আর এই যুদ্ধ ছিল ফ্রান্সের জন্য অপ্রয়োজনীয় অর্থ ও লোকবলের ক্ষয়। তাই আমি চুক্তি করে শান্তি স্থাপন করলাম। জুরিখের সন্ধি ও কেবুরের পদত্যাগ। অপরদিকে ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতরণের দ্বারপ্রান্তে পৌঁছে ব্যর্থ হয়ে যাওয়ায় কেবুরের জন্য ছিল চরম গ্লানিকর। এবার পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল প্রাশিয়ার জুরিখ শহরে অস্ট্রিয়ার সঙ্গে এক সন্ধি চুক্তি করতে বাধ্য হন। এ সন্ধি থেকে বিরত থাকার জন্য পিডমন্টের প্রধানমন্ত্রী কেবুর রাজাকে অনুরোধ করেও ব্যর্থ হন। এ সকল কারণে কেবুর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন, কিন্তু ইতালির ঐক্য আন্দোলন থেকে তিনি সরে আসেননি। মধ্য ইতালিতে বিদ্রোহ, ইতালির ঐক্য আন্দোলনে নতুন মোড়, কেবুরের পুনরায় প্রধানমন্ত্রী পদে ফেরা। দক্ষিণ ইতালির সিসিলি ও নেপলসে গ্যারিবল্ডির নেতৃত্বে বিদ্রোহ হয়। কেবুরের মৃত্যু, ইতালি ঐক্য প্রায় সম্পন্ন। পিডমন্টের নেতৃত্বে নেপলস, সিসিলি, ভেনিস। গ্যারিবল্ডির জন্য রোম অধিকার সহজ ছিল, কিন্তু কেবুরের প্রস্তাবে তিনি নিরস্ত্র হলেন।
সিদ্ধান্তটি ছিল ইতিবাচক। এ বিশাল ত্যাগ স্বীকার করায় ইতালির ঐক্যকে সফল করে। পোপের রাজ্য সহ নেপল সিসিলিতে এক গণভোট অনুষ্ঠিত হয় এবং গণভোটের মাধ্যমে জনমত যাচাই রাজ্যগুলো পিডমন্টের রাজা ইমানুয়েলের নেতৃত্বে মেনে নেয়। 1860-এর জানুয়ারি মাসে তুরিন শহরে ইতালির প্রথম পার্লামেন্টের অধিবেশন বসে, কিন্তু 6 মাস পরে জুন মাসে ইতালি ঐক্য আন্দোলনের সংগ্রামী নেতা কাউন্ট কেবুর মৃত্যুবরণ করেন। কেবুর ইতালি ঐক্য আন্দোলন শেষ পর্যায়ে এসে বিদায় নেন। এবার একক দায়িত্ব গ্রহণ করেন ভিক্টর ইমানুয়েল। 1866 সালে উত্তর ইতালির ভেনিসু পিডমন্টের সঙ্গে যুক্ত হয়। 1870-এ রোম শত্রুমুক্ত হয়। ইউরোপের মানচিত্রে স্বাধীন ও ঐক্যবদ্ধ ইতালির জন্ম লাভ করে। কেবুরের বিদায়ের পর ভিক্টর ইমানুয়েল বাকি অসম্পূর্ণ দায়িত্ব শেষ করেন। 1870-এ ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধে। ইতিহাসে তা সেডানের যুদ্ধ বলে পরিচিত। ভিক্টর ইমানুয়েল তার বাহিনী নিয়ে এবার প্রাশিয়ার পক্ষে যোগ দেন। যুদ্ধে প্রাশিয়ার নিকট ফ্রান্সের পরাজয় ঘটে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান প্রাশিয়ার নিকট বন্দিত্ব বরণ করেন। ফলে রোম নগরীতে যে ফরাসি সৈন্য মোতায়েন ছিল তা ফ্রান্স অপসারণ করতে বাধ্য হয়। ফলে রোম নগরীতে পোপের কোনো শক্তি আর থাকলো না। ভিক্টর ইমানুয়েল বিজয়ের বেশে রোম নগরীতে প্রবেশ করেন। 1870-এর 2 জুন স্বাধীন ঐক্যবদ্ধ ইতালির রাজধানী ঘোষণা করা হলো রোমকে। গ্যারিবল্ডি কেবুরের অসমাপ্ত কাজ শেষ হলো। ইতালির ঐক্যের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ হলো। এভাবে ইতালি ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব জার্মানির ঐক্য আন্দোলন। যেটি 1871 সালে সংগঠিত, অর্থাৎ আমাদের বাংলাদেশে ঠিক 100 বছর আগে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের অধীনে জার্মানি ছিল 1806 থেকে 15। 1806 খ্রিস্টাব্দে অতি সহজেই জার্মান দখল করে নেয় ফরাসিরা। এর পূর্বে জার্মানি দুটি ভাগে বিভক্ত ছিল, উত্তর ও দক্ষিণ জার্মানি। উত্তর জার্মানির রাজ্যগুলো ছিল প্রাশিয়া, হেনোভার, হামবুর্গ, হলস্টাইন, বার্লিন, মেকলেনবার্গ। দক্ষিণ জার্মানির রাজ্যগুলো ছিল স্যাক্সন, ফ্রাঙ্কফুর্ট, বেভেন, উর্টেমবার্গ, বেভারিয়া, বোহেমিয়া, আলসেস লোরেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাশিয়া জার্মানির বহু বিভক্ত রাজ্যের একটি বড় অংশ ছিল। ফ্রান্সকে ইউরোপীয় শক্তি সংঘের অধীন করা হয়। সম্মেলনে ফ্রান্সকে ইউরোপীয় সংঘের পঞ্চম শক্তিতে পরিণত করা হয়। এই সম্মেলনে ফ্রান্সকে 70 কোটি মুদ্রা ক্ষতিপূরণ জরিমানা করা হয়। সম্মেলনে ইউরোপীয় সংঘকে শক্তিশালী পরিষদ ঘোষণা করা হয়। এ পর্যায়ে আমরা আলোচনা করব কার্লসবার্গ ডিক্রি ও জার্মানদের দমন। কুশপুত্তলিকা দাহ প্রতিবাদের জ্বর। দমন নীতির মধ্যেও জার্মানদের মধ্যে জাতীয়তাবাদী আন্দোলন জেগে ওঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ জেগে ওঠে। শিক্ষার্থীরা নানা রকম সংগঠন গড়ে তোলে। তারা প্রতিক্রিয়াশীল শাসকদের কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়। মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেন। কার্লসবার্গ ডিক্রি হলো দমন নীতি আইন। দমন পীড়ন নীতি জার্মানদের মধ্যে আরো ক্ষোভের সঞ্চার করে। অস্ট্রিয়া বিরোধী চাপা অসন্তোষ বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1830-এর জুলাই বিপ্লব ও জার্মান জাতীয়তাবাদ আন্দোলন। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব হয়।
এই বিপ্লব ফরাসি বিপ্লবেরই ভাবধারা। এই বিপ্লবের প্রভাব জার্মান রাজ্যগুলোকে প্রভাবিত করে। সেক্রনি, হুসি, হেনোভার রাজ্যে আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। অস্ট্রিয়ার দমন নীতিতে আন্দোলন তেমন অগ্রসর হয়নি। 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব, মেটার্নিকের পতন, জার্মানদের জাগরণ ঘটে। ফরাসি বিপ্লবের পর জার্মানিতে ইতিহাস, দর্শন, সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। অ্যাডাম স্মিথ, ফিস্টি, হেগেল, স্টাইনো এরা ছিলেন এই জাগরণের প্রাণ পুরুষ। এদের প্রভাবে জার্মান জাতির মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, ফ্রাঙ্কফুর্টে গঠিত হয় একটি সংসদ। ফেব্রুয়ারির বিপ্লবে অস্ট্রিয়ার জাগরণ ঘটে। 1848-এর মে থেকে 1849-এর জুন পর্যন্ত ফ্রাঙ্কফুর্টে সংসদের বৈঠক বসে। সংসদে আঞ্চলিকতা পরিহার কথা বলা হয়, জার্মান জাতির ঐক্য স্থাপনের কথা বলা হয়। ফ্রান্স রাশিয়া বাণিজ্য চুক্তি করে রাশিয়ার বিদ্রোহ দমনে সহযোগিতা করে। ফ্রান্স ও রাশিয়াকে আস্থায় রাখার কৌশল। বিসমার্ক 3টি যুদ্ধে জড়িয়ে পড়ে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের সঙ্গে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেনমার্ক যুদ্ধ 1864। রক্তপাত ও লৌহনীতির মাধ্যমে প্রাশিয়ার সাফল্য। অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ, বিসমার্কের সামরিক কূটনৈতিক সাফল্য, বিসমার্কের কূটনৈতিক তৎপরতা, মিত্রহীন অস্ট্রিয়া। সেডুয়ার যুদ্ধ ঘোষণা 1866 সালের 14 জুন। কাগজ দিয়ে ফাটল বন্ধ করার কৌশল। অস্ট্রিয়ার সঙ্গে গেস্টিনের চুক্তি। অস্ট্রিয়া প্রাশিয়া যুদ্ধ, বিসমার্কের জয়লাভ। জার্মানির ঐক্য সম্পন্ন হলো। জার্মানরা 1871 সালের 18 জানুয়ারি বিশ্বের মানচিত্রে জায়গা দখল করে নেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পূর্বে বলা হয়েছে, আজকের লেকচারের শিরোনাম ছিল ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন। ইতালি এবং জার্মানির যে ঐক্য আন্দোলন, তারা কিভাবে স্বাধীনতা লাভ করে, তারা স্বাধীনতার জন্য যেভাবে সংগ্রাম করে, যেভাবে যুদ্ধ করে, তাদের এই যে কৌশল, তাদের যে টেকনিক, এই জিনিসগুলো, তাদের যে জাতীয়তাবাদী ভাবধারা, তাদের জাতীয়তাবাদী ভাবধারা সারা বিশ্বের সকল বিপ্লবী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আমরা যতটুকু ধারণা অর্জন করেছি, তো এই ক্ষেত্রে আমি যে সমস্ত গ্রন্থের সহযোগিতা নিয়েছি সেই জিনিসগুলো তোমাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মনোযোগের সহিত এই গ্রন্থগুলো দেখবে। সহায়ক গ্রন্থ: A History of Modern Times from 1789, CDM কেটেলবে। তারপরে একটি গ্রন্থের নাম ইউরোপ ইন দ্য 19th and 20th century, 1963। এই গ্রন্থটির লেখক লিপসন ই। তারপরে আরেকটি গ্রন্থ আছে ইউরোপের রাজনীতি ও কূটনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, 1988। এই গ্রন্থটির লেখক আবুল কালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি এক্ষেত্রে বইয়ের নাম উল্লেখ করতে হয়, যেটা আমি এখানে আনিনি, কিন্তু এই স্যারের বই থেকে আমি সহযোগিতা নিয়েছি। এই গ্রন্থটির নাম আধুনিক ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এই গ্রন্থটির লেখক হলেন ডক্টর ইমরান জাহান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে একটা উদ্যোগ নিয়েছে তোমাদেরকে কিছু দেওয়ার জন্য, তা আশা করি
এই উদ্যোগটা সফল হোক, এবং তোমাদের উদ্দেশ্যে আমি যা কিছু আলোচনা করছি বিন্দুমাত্র যদি তোমরা উপকৃত হও, আমার এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।